দর্শক, আমি রায়হান রাসেল শিলং থেকে যোগ হচ্ছি সরাসরি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশ ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। এ ম্যাচে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। হামজা চৌধুরী তার নিজের প্রথম ম্যাচে তার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তিনি কিন্তু বেশ ভালোভাবেই বাংলাদেশ দলকে, বিশেষ করে তিনি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন। যে জায়গাটা সচরাচর জামাল ভুঁইয়াকে দেখা যায়, তিনি সেই হোল্ডিং মিডফিল্ডের পজিশনে খেলেছেন এবং আমি মাঠ থেকে বা মাঠের গ্যালারি থেকে যতটুকু স্পষ্টভাবে দেখতে পেরেছি যে তিনি কিন্তু খুবই দলটাকে, যদিও তিনি দলের অধিনায়ক নন, কিন্তু দলটাকে তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বারবার চেষ্টা করেছেন। এছাড়া তিনি কিন্তু অন্যান্য সতীর্থদের সঙ্গে নিয়মিতভাবেই যোগাযোগ রাখছিলেন, সংযোগ রাখছিলেন। তিনি হোল্ডিং মিডফিল্ডারের একটা দায়িত্ব হচ্ছে ডিফেন্সের সঙ্গে আক্রমণ ভাগের সমন্বয় ঘটানো, তিনি কিন্তু সেটার সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটি পেয়েছিল সেই সুযোগটি কিন্তু এসেছিল তার থ্রু পাস থেকে। আমরা যেটা দেখেছি, যেটি মুজিবুর রহমান জনি পোস্টের বাইরে দিয়ে মেরে গোল নষ্ট করেন। ম্যাচের বিশ্লেষণে যদি সরাসরি বিশ্লেষণে যদি যাই, ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় ছিল। বাংলাদেশ চাইলে জিততে পারত যদি তারা কমপক্ষে পাঁচটি গোল মিস না করত। এর মধ্যে অন্যতম গোল রয়েছে জনির, যেটি তিনি একক ফাঁকা জায়গায় পেয়ে হেড করেছিলেন, যে হেডটি চলে যায় পোস্টের বাইরে দিয়ে। এছাড়া আমরা ভারতের গোলকিপারকে অন্তত দুবার স্লিপি করতে দেখেছি, যেটি তার হাত থেকে বল ছুটে গিয়েছিল। একবার তিনি বল কিক করতে গিয়েছিলেন, যেটি বাংলাদেশের এক ফুটবলারের পায়ে লেগে বল চলে যায় হৃদয়ের কাছে। হৃদয় কিন্তু শট নিয়েছিলেন, সেই শটটি কিন্তু কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতের এক ডিফেন্ডার। কিন্তু এই ম্যাচে বাংলাদেশের হারের অন্যতম কারণ হচ্ছে, ড্রর অন্যতম কারণ হচ্ছে গোল না করা। পক্ষান্তরে বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা হচ্ছে হলো গোল না খাওয়া। এই গোল না খাওয়ার পিছনে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা, বিশেষ করে শাকিল আহাদ তপু এবং তারেক কাজী। তারা কিন্তু দুজন বাংলাদেশের জন্য যিনি সব সময় ভয়ঙ্কর, সেই সুনীল ছেত্রীকে কিন্তু তারা দুজনেই কিন্তু বেশ ভালোভাবে আটকে রাখতে পেরেছিলেন। শুধু সুনীল ছেত্রী নয়, ভারতের অন্যান্য যাই আক্রমণ ভাগের খেলোয়াড়রা ছিলেন, মিডফিল্ডে যে খেলোয়াড় ছিলেন, তাদের সবাইকে কিন্তু বাংলাদেশের ডিফেন্ডাররা, বিশেষ করে জুনিয়র তপু শাকিল আহাদ তপু, তিনি কিন্তু খুব ভালোভাবে আটকে রাখতে পেরেছিলেন এবং তারেক কাজী ছিলেন দুর্দান্ত। বাংলাদেশের ডিফেন্সটা আরও ভালো হতো, মজবুত হতো যদি প্রথমার্ধে তপু বর্মন, যিনি অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছিলেন, তিনি প্রথমার্ধের মাঝামাঝি সময় ইনজুরিতে পড়েছিলেন। তার ইনজুরিটা হয়েছিল শুধু জনির সাথে তার একটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে তিনি ইনজুরিতে পড়েন। সেই ইনজুরিতে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং হ্যামস্ট্রিংয়ের চোটটা কিন্তু মোটামুটি মারাত্মক। আমরা যখন মিক্সড জোনে দাঁড়িয়েছিলাম, যেখান দিয়ে ফুটবলাররা ম্যাচ শেষে বের হন, সেই মিক্সড জোনে তপু বর্মনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইনজুরি ধরনটা কি। তিনি কিন্তু বলেছিলেন ইনজুরিটা খুবই মারাত্মক, হয়তো তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার হয়ে যে ম্যাচগুলোকে হয়তো প্রথম দিকে কয়েকটা ম্যাচ মিস করতে পারেন। ফিরে আসে এই ম্যাচের বিশ্লেষণে বাংলাদেশের নয়, ভারতীয় দল এবং ভারতীয় সমর্থকদের কিন্তু নজর ছিল বা তারা কিন্তু এক্সট্রা নজর রেখেছিলেন হামজা চৌধুরীর উপর। সে হামজা চৌধুরী কিন্তু দুর্দান্ত খেলেছেন। ম্যাচ শেষে মিক্স জোনে হামজা চৌধুরীর সঙ্গে কথা হয় আমাদের। হামজা চৌধুরী কিন্তু বলেছেন তিনি প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি খেলেছেন, তিনি কিন্তু যতটুকু তার পক্ষে সম্ভব তিনি ততটুকু দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা যেটি তিনি তার সতীর্থদের বিষয়ে বলেছেন যে তার সতীর্থরা দুর্দান্ত, তার আরও কিছুটা সময় দরকার। যদি সময় পায় তাহলে হয়তো বাংলাদেশ দল এশিয়ার অন্যতম সেরা দল হতে পারে। এছাড়া তিনি জাতীয় সঙ্গীত প্রসঙ্গে তিনি বলেছেন আমি প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত মাঠে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়েছি, এটার অনুভূতি তিনি ব্যক্ত করতে গিয়ে বলেছেন অসাধারণ। বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা, তাকে কিন্তু খুব বেশি পরীক্ষা দিতে হয়নি, যতটা পরীক্ষা দিতে হয়েছে ততটা ডিফেন্সেই আটকে গেছেন। তবে একটা গোল লাইন সেভ ছিলেন শাকিল আহাদ তপুর, একটা গোল লাইন সেভ ছিলেন। তারপরই মিতুল মার্মা দুর্দান্ত একটা শট রুখে দিয়েছিলেন ভারতের আক্রমণ ভাগের ফুটবলারদের, যার কারণে কিন্তু ম্যাচটি গোললেস ড্র হয়েছে। এবং ম্যাচটি গোললেস ড্র হওয়ার পরে প্রেস কনফারেন্স হয়। হাভিয়ার ক্যাবরেরা কিন্তু
তার শিষ্যদের প্রশংসা করেছেন, বিশেষ করে ডিফেন্সের প্রশংসা করে তিনি বলেছেন, বিশেষ করে তপু বর্মন যখন ইনজুরিতে পড়েন তার পরপরই যখন নতুন একজন ফুটবলারকে মাঠে নামানো হয়, তার পরিবর্তে রহমত মিয়াকে মাঠে নামানো হয় এবং রহমত মিয়া কিন্তু তখন লেফট ব্যাকে চলে যান। তখন মিডফিল্ডে চলে আসেন তারেক কাজীর সঙ্গে শাকিল আহাদ তপু, এবং শাকিল আহাদ তপু কিন্তু প্রথমত রাইট ব্যাক হিসেবে শুরু করেছিলেন। তো সেই রাইট ব্যাক থেকে, এবং সাদউদ্দিন শুরু করেছিলেন হচ্ছে লেফট ব্যাক হিসেবে। সাদউদ্দিন পরবর্তীতে লেফট ব্যাকে চলে আসেন এবং শাকিল আহাদ তপু কিন্তু মিড ব্যাকে চলে আসেন, যেটাকে সেন্ট্রাল ব্যাক বলা হয়। তারেক কাজী এবং তিনি কিন্তু দুর্দান্ত, বিশেষ করে সুনীল ছেত্রী যিনি বারবারই বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। এর আগে ভারত বাংলাদেশের সর্বশেষ 6 ম্যাচে 7 ম্যাচে 6টি গোল করেছিলেন তিনি। তো প্রতিবারই সুনীল ছেত্রীর কাছে বাংলাদেশের পরাজয় হতো, কিন্তু আজকে সুনীল ছেত্রী কিন্তু খুব বেশি আতঙ্ক ছড়াতে পারেননি। একবারই তিনি একটা আতঙ্ক ছড়িয়েছিলেন, ফাঁকা জায়গায় তিনি বল পেয়ে হেড করেছিলেন, কিন্তু বলটি চলে যায় গোলপোস্টের বাইরে, যার কারণে গোলটি পাওয়া হয়নি। এর পরপরই কিন্তু ভারতের কোচ তাকে তুলে নেন, ম্যাচের 64 কি 65 মিনিটে তাকে তুলে নেওয়া হয়। এছাড়া ভারতের উল্লেখযোগ্য বেশ কিছু আক্রমণ ছিল যেখানে বাংলাদেশের ডিফেন্সই রুখে দিয়েছে। তার চেয়ে শেষ দিকে আমরা যেটা দেখেছি, হামজা চৌধুরীকে কিন্তু শেষ 10 মিনিট মিডফিল্ড পজিশনে, হোল্ডিং মিডফিল্ড পজিশন থেকে অ্যাটাকিং মিডফিল্ডে নিয়ে যাওয়া হয়েছিল কোচ, এবং হামজা চৌধুরী কিন্তু বারবার বল চাচ্ছিলেন। বল চাওয়ার পরে তিনি যেটি বারবার বলছিলেন যে হামজা চৌধুরীকে যতটুকু খেলার প্রয়োজন তিনি কিন্তু ততটুকুই খেলেছেন। এই ছিল মাঠ থেকে সরাসরি। আমি রায়হান রাসেল শিলং থেকে যুক্ত হয়েছিলাম আপনাদের সঙ্গে। বিদায় নিচ্ছি।